হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 10 পেপার থেকে দুটি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসে যে দুটো প্রশ্নের উত্তর আমি আলোচনা করতে চলেছি এগুলো তোমাদের মডিউল 1 থেকে থাকছে এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি। তাহলে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণার ওপর একটি টিকা লেখো। অ্যান্সারটা ভালো করে বুঝবে। ন্যায়নীতির আধিপত্যের ভিত্তিতে পরিচালিত যে আদর্শ রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার মডেল প্লেটো হাজির করেছিলেন তাতে শাসক গোষ্ঠীর জন্য এক প্রকার সাম্যবাদের ব্যবস্থা নির্দেশিত আছে। রাষ্ট্রীয় ঐক্য ও সংহতির স্বার্থে শাসক কুল পারিবারিক জীবন ও ব্যক্তিগত সম্পত্তি বর্জন করবে। পরিবার ও সম্পত্তির ক্ষেত্রে এইরূপ সাম্যবাদী আদর্শ হল রাষ্ট্রের বস্তুগত ও অর্থনৈতিক মাত্রা। এক দীর্ঘকালীন শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে প্লেটো যেভাবে তার অভিভাবক শাসক শ্রেণীর মানুষদের সংগঠিত করতে চেয়েছে তাতে এই সাম্যবাদী ব্যবস্থাটি এক সহযোগী অনুসিদ্ধান্ত হিসাবে যেন তার রাষ্ট্রতত্ত্বে স্থান পেয়েছে। প্লেটো মনে করতেন এইরূপ সাম্যবাদ শাসক শ্রেণীর মধ্যে এক প্রকার উদারতা ও বিশুদ্ধতার প্রকাশ ঘটাবে যা একটি রাষ্ট্রে ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য আবশ্যক। প্লেটোর মতে একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় 3 ধরনের শ্রেণী থাকবে: অভিভাবক শ্রেণী, সামরিক শ্রেণী এবং কারিগর শ্রেণী। তার মতে প্রথম দুটি শ্রেণীর কর্তব্য হবে জৈব আকাঙ্ক্ষা পরিত্যাগ করা, জীবনে অর্থনৈতিক দিক পরিহার করে নিজেদের সাম্যবাদী ব্যবস্থার অন্তর্ভুক্ত করা। নিজের স্ত্রী বা নিজের সম্পত্তি থাকলে যে স্বার্থবুদ্ধি জেগে উঠবে তা সুশাসনের অনুকূল নয়। পরিশেষে উল্লেখ্য যে আধুনিক চিন্তাবিদরা তো বটেই, প্লেটোর ছাত্র অ্যারিস্টটলও এই সাম্যবাদের ধারণাকে অবাস্তব এবং ক্ষতিকর বলে সমালোচনা করেছেন। পরের প্রশ্নের উত্তর আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 5-এর জন্য অ্যাডমিশান নিতে চাইছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 912300005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হয়, তার জন্য পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রী এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নেবে। চলো দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা আজকে দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তার প্রধান উপাদানগুলি আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সংস্কার আন্দোলনের রাজনৈতিক তাৎপর্য। অ্যান্সারটা দেখবে, ষোড়শ শতাব্দীর পোপ বিরোধী ধর্মীয় আন্দোলনের ঐতিহাসিক নাম হলো ধর্ম সংস্কার আন্দোলন। যদিও এই আন্দোলন কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের প্রবর্তক নয়, তবু পরবর্তীকালে বহু রাজনৈতিক ভাবধারাকে প্রভাবিত করতে পেরেছিল এই আন্দোলন, তাই এর রাজনৈতিক তাৎপর্য ছিল অপরিসীম। প্রথমত, সংস্কার আন্দোলনের অন্যতম ফসল হলো চরম রাজতন্ত্রের আবির্ভাব। আন্দোলনের ফলে রাজার ক্ষমতা চূড়ান্তভাবে বেড়ে গিয়েছিল, কারণ আন্দোলন ছিল গির্জার পুরোহিততন্ত্রের বিরুদ্ধে। তাই জয়লাভের জন্য এদের প্রয়োজন ছিল রাজার সাহায্য ও অনুগ্রহ। দ্বিতীয়, সংস্কার আন্দোলন ছিল বহু বিপরীতধর্মী রাজনৈতিক চিন্তার জন্মদাতা। একদিকে চরম রাজতন্ত্র, অন্যদিকে এরই পাশাপাশি গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার বিকাশ ঘটেছিল। তৃতীয়ত কি বলা হচ্ছে দেখো, তৃতীয়ত সংস্কার আন্দোলনের ফলে মানবতাবাদ প্রতিষ্ঠা লাভ করেছিল। নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্য ছিল মানুষসত্ত্বের আবিষ্কার অর্থাৎ মানবতাবাদ। সংস্কার আন্দোলনের ফলে এই মানবতাবাদের ব্যাপ্তি ঘটেছিল। চতুর্থ আছে দেখো, সংস্কার আন্দোলনের ফলে জাতীয় রাষ্ট্রের ধারণা বহুলাংশে ত্বরান্বিত হয়েছিল। পঞ্চমত, এই আন্দোলনের ফলে ইউরোপে বিভিন্ন রাষ্ট্রে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে গিয়েছিল। ষষ্ঠত, আনুগত্যের প্রশ্নে সংস্কার আন্দোলন বিশেষ প্রভাব ফেলেছিল। লুথার ও অন্যান্য সংস্কারকগণ নিষ্ক্রিয় আনুগত্যের ধারণাকে উপস্থিত করেছিল। পরিশেষে উল্লেখযোগ্য যে সংস্কার আন্দোলন
তৎকালীন ইউরোপে দুটি পরস্পর বিরোধী প্রবণতার জন্ম দিয়েছিল। একটি প্রবণতা ছিল আধুনিক ও বৈপ্লবিক অর্থাৎ সুসংবদ্ধ সুনির্দিষ্ট ভূখণ্ডগত শক্তিশালী আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার প্রবণতা। অপরটি হলো এক হিসাবে ঘোরতর প্রতিক্রিয়াশীল প্রবণতা, যেটি হলো সরকারের রূপ নির্ধারণের ক্ষেত্রে স্বাস্থ্যের দোহাই দেওয়া এবং ধর্মরাষ্ট্রের আদর্শ ও ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা সম্বলিত রাজনৈতিক ধারণাগুলির পুনঃপ্রতিষ্ঠা। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি 10 নম্বরের প্রশ্নের উত্তর।